দ্য সাইলেন্ট ম্যানর। লেখনত রয়েছেন ডায়না ইমরোজ লেখি। পার্ট 75। রাফিদ চমকে উঠল। মানে? আর কেনই বা মেরেছে? সম্মান, মান সম্মানের ভয়ে। তোমার আর মোহিনীর মধ্যে প্রেম চলছিল, এটা মাস্টার আগে থেকেই সন্দেহ করেছিলেন। তারপর প্রমাণও পায়। তিনি মোহিনীকে অনেক বোঝালেন তোমাকে ভুলে যেন অন্য কাউকে বিয়ে করে নেয়, কেননা তার সাথে তোমার বাবার একটা ভালো সম্পর্ক ছিল। যদি আমজাদ চৌধুরী জানতে পারেন তবে মোহিনীকে দোষারোপ করত, মাস্টারকেও দোষারোপ করত, তার সম্মান শিক্ষা নিয়ে কথা বলতো। উনি এসব ভেবেই মোহিনীকে শেষবারের মতো বলে তোমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে। কিন্তু মোহিনী রাজি হয়নি, বরং জানায় ও ওই দিন রাতে তোমার সাথে বাড়িয়ে যাবে, তোমাকে বিয়ে করবে। আর মাস্টার নিজের সম্মানকে রক্ষা করতে নিজের মেয়েকে বলি দিয়েছে, যেভাবে পাঠা বলি দেওয়া হয়। মীরের বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পরেই তিনি মোহিনীকে খুন করেন। তারপর আমাকে দিয়ে মেয়ের জানাজা সম্পন্ন করেন। পরদিন রাতে তোমরা আমাকে ওনার সাথে দেখেছিলে, ওই দিনই ওনার সাথে শেষ দেখা হয়েছে। তারপর কোথায় গিয়েছে আমি জানি না। রাফিদ সবটা শোনার পর ভেঙে পড়ল। দুই চোখ বেয়ে ঝরতে শুরু করলো নোনা জল। মৌলবি চলে যান। আহির রাফিদের কাঁধে হাত রেখে বলল, সামলান নিজেকে। তবে তোকে কি বলে সান্ত্বনা দেব সেসব বুঝে পারছি না। আমি এরকম পাষাণ বাবা দেখিনি। নিজের সম্মানের কথা ভেবে নিজের মেয়েকে কোরবানি করলো। সমাজ, সভ্যতা, ধন দৌলতের কাছে এই ভালোবাসাগুলো হেরে যায় কেন? আহি নিজেকে প্রশ্ন করলো, যার উত্তর তার কাছে নেই। দিন ফুরিয়ে বিকেলের আগমন নেমে এসেছে ধরণীতে। মায়ের বারান্দায় দাঁড়িয়ে দ্য সাইলেন্ট ম্যানের বইটি বুকে জড়িয়ে রেখেছে। ভাবনা জগতে পাখা মেলে উঠছিল সে। সেখানে মীর ছিল। দমকা হাওয়ায় এসে ভাবনাটা ভাঙিয়ে দেয়। মায়ের ভাবনার জগৎ থেকে ফিরে আসে। বইটি বুক থেকে সরিয়ে দেখে। আলতো হাতে সেটি ছুঁয়ে দেয়। ভাবে সুফিয়ান হায়দারের কথা। মানুষটির জীবনে কিছুই পেল না, আক্ষেপ নিয়ে জীবনে ইতি টানলো। ফারদিনাকে শেষ বন্ধুর মতো দেখেও নি, ছুতেও পারেনি। তার সন্তানকেও দেখেনি। অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তার জীবন। তার রক্ত বইছিল মীরের শরীরে। ভাবতে অবাক লাগছে মায়ার। কিন্তু যখনই তার মনে পড়ল তার স্বামী আর তার দুনিয়াতে নেই, বুকটা তার কেঁপে ওঠে। তৃষ্ণা আসে তার ঘরে। আজকাল মায়া তৃষ্ণার সাথে খুব একটা মেশে না। কারোর সাথে তার কথা বলতে ভালো লাগে না। গতকাল থেকে গৌরীকে খুঁজেছে। হঠাৎ মনে পড়ে তার কথা। সবাই বলে গৌরী কোথায় চলে যায়। মায়া আবার একজনকে বোধহয় হারিয়ে ফেলেছে। কষ্ট হচ্ছিল তার। মায়া তৃষ্ণার সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। বলল, সারাদিন মন ভার করে বসে থাকিস, এভাবে থেকে তো কেউ বেঁচে থেকেও মরে যাবি। চল বাইরের থেকে ঘুরে আসি। মায়া মাথা নাড়িয়ে বলে সে যাবে না। তৃষ্ণা আবারও বলল, না বলিস না, চল। দেখ তোর জন্য কারো মন ভালো নেই। মীর ভাইয়া চলে যাওয়ার পর থেকে সবার অবস্থা নাজেহাল। তার উপর তুই এরকম থাকলে তারা কিন্তু আরো বেশি কষ্ট পাবে। তাই নিজেকে একটু সময় দে। আর ডাক্তার, হাকিম তারা বলেছেন তোকে হাসাতে, ভালোবাসা দিতে। এমন কোনো ঘটনা তোর চোখের সামনে ঘটুক যাতে তুই কথা বলিস। বলে তৃষ্ণা হাসে। মায়া কোনো প্রতিক্রিয়া করছে না। ঘুরে ফিরে দ্য সাইলেন্ট ম্যানের বইটিই দেখছে। তৃষ্ণা গাল বাঁকিয়ে ব্যতীত হাসি হেসে বলল, এটা থেকে আর কি হবে? সব তো শেষ। সুফিয়ান হায়দার শেষে কি বলতে চেয়েছিল সেটা আজ পর্যন্ত কেউই জানে না। তিনি বিদেশের মাটিতে এত বছর কেন ছিলেন সেটাও কেউ জানে না। মায়া ঘন দম ফেলল। তখন শালকের প্রশ্নের জবাব দিতে পারেনি, শুধু বলেছিলেন সুফিয়ান হায়দার একজন রহস্যময় মানব ছিলেন। মায়ের আফসোস হচ্ছে সবকিছু অজানা বলে। রহস্যময় মানবের সবকিছু কি রহস্যই থেকে যাবে? মায়া বলল, চল যাই, উত্তরের ওইদিকে যাব। জঙ্গলটা শুনেছি কেটে কুটে আবার সাফ করেছে, সুন্দর দেখায় এখন আরো। তুই এই সাদা রঙের শাড়িটা বদলে নে, আমি তৈরি হয়ে আসি। বলে তৃষ্ণা চলে গেল মায়ের ঘরের বাইরে। যাওয়ার একটু আগ্রহ নেই মায়ার। সে বারান্দা ছেড়ে খাটের উপর এসে বসে। বইটি পাশে রেখে দেয়। মীরের কথা ভাবতে বালিশের নিচে হাত ঢুকিয়ে তার দেওয়া বাঁশিটি বের করে। চোখের মৃদু জল এসে বাঁশিতে পড়ল। মায়া তৎক্ষণাৎ মুছে ফেলল। এমন সময় শালুক আসেন এক গ্লাস দুধ নিয়ে। তখন দেখছিলেন মায়ের শরীরে জ্বর। তিনি দুধটা টেবিলে রেখে বাঁশিটি দেখে কিছুটা আশ্চর্য হয়ে বলেন, বাঁশিটা কোথায় পেলি? কত সুন্দর, কে দিয়েছে? মায়া শালুকের প্রশ্নে বিব্রত হয়। মীরের বলা অনুযায়ী বাঁশিটি শালুক দিয়েছেন। তবে তার অবাক হওয়ার তো আর কোনো কারণই দেখতে পাচ্ছে না সে।
তারপর ইশারায় বলল, বাঁশিটি মীর দিয়েছে, আর তুমি তো তাকে এটা উপহার দিয়েছ। শ্যালক নির্বাক হয়ে গেলেন। আমি কেন ওকে বাঁশি দেব? ও তো বাঁশি বাজাতেই পারে না। মায়া বোঝায়, মা তুমি কি নিশ্চিত? হুম, শতভাগ। মীর কখনো বাঁশি ছুঁয়েই দেখেনি, আর ও বাঁশি বাজাতে পারে না নিশ্চিত। হয়তো সুফিয়ান হায়দার বাজাতে পারতেন, তবে মীরকে দেখতে এবং ব্যক্তিত্ব সুফিয়ান হায়দার অর্থাৎ বংশের মতোই বাঁশি কখনো বাজাতে পারতো কিনা সেটা তো জানি না। মায়া শালুকের কণ্ঠে কথা শুনে আকস্মিক হকচকিত হয়ে গেল। মীরের সাথে মিথ্যা বলেছে, কিন্তু কেন বলেছে? জঙ্গলে তাহলে সেদিন কার বাঁশির সুর শুনেই মায়া ছুটে গিয়েছিল? মীরের কাছে এরূপ বাঁশি কিভাবে এলো? মায়া একাধিক প্রশ্নে জর্জরিত হয়ে গেল। শালুক হাতে দুধটা নিলেন, বললেন, দুধটা খেয়ে নি। মায়া একধানে শুধু চেয়ে চেয়ে দেখেছে বাঁশিটি। মীরকে অবিশ্বাস করবে নাকি নিজেই নিজের প্রশ্নের জবাব খুঁজবে কিছুটা তার মাথায় আসছে না। শালক মেয়ের অভিব্যক্তি দেখে দুধটা পাশে রেখে বললেন, দুধটা খেয়ে নিস বলে চলে যান তিনি। মায়া পুনরায় ভাবনা জগতে ঢুকে গেল। একটা স্বপ্ন ভেসে ওঠে। সকাল হয়েছে, যে সকালে পাখিদের কলতানিতে ঘুম থেকে উঠে যায়। শরীরে তখনও বিয়ের সাজ। পাশে তাকিয়ে দেখে মীর ঘুমাচ্ছে। সে হাসে তাকে দেখে। ঠিক কিছুক্ষণ পর রোদের কড়া ঝিলিকে ঘুম ভাঙে মীরের, আর সে মায়াকে আদুরে হাতে স্পর্শ করে কাছে টেনে নেয়। মায়া ফিরে আসে ভাবনার জগৎ থেকে। পাশে তৃষ্ণা। সে বলল, তুই কাপড় বদলাস নি? আচ্ছা, বদলাতে হবে না, এই অবস্থায় চল, শুধু উপর থেকে একটা শাল জড়িয়ে নি। তৃষ্ণা বলা সে নিজেই জড়িয়ে দিল। শেষ বিকেলের উষ্ণতা ছুঁয়ে দেখেছে যেন মায়া আজ অনেকদিন পর বাইরে বেরিয়েছে। দেহটা তার প্রকৃতির মাঝে হলেও মনটা তার মীরের কাছে। আর ভাবছে, মীর বাঁশিটি বাজাতে পারে না, তবে বাঁশি কেন উপহার দিল তাকে? কেন বলল সে বাঁশি তার ছোট মা দিয়েছে? পথে পথে পা বাড়াতেই এসব ভাবছে। উত্তরের জঙ্গলে যাওয়ার জন্য দুটো পথ, একটা চা বাগান, অন্যটি বাজারের পথ, যেখানে থেকে মানুষ সচরাচর যাতায়াত করেন। তারা চা বাগান ধরে হাঁটছে। দুধারে চা বাগান, মাঝখানে তারা দুজন। কিছু দূরে চোখ মিলে তাকালে দেখা যায় ঢালুতে পাহাড়। কিছু মেয়েরা চা তুলেছে। মায়া মাথা ঘুরিয়ে দেখে তৃষ্ণার বেশ আনন্দ পাচ্ছে। এত সুন্দর প্রকৃতির মাঝে যে কারো মন ভালো হবে, কিন্তু যদি হয় বিষাদ ভরা মন, সে মন কি আর ভালো হয়? মায়া ক্ষণে ক্ষণে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। কিছু দূর চলে যাওয়ার পর মায়ের পা থমকে যায় বাঁশির সুর শুনে। তারা এতক্ষণ চা বাগান অতিক্রম করে চলে এসেছে উত্তরে জঙ্গলের দিকে। সূর্য হেলে পড়েছে শুরু করেছে তার সবটুকু তাপ বিসর্জন দিয়ে। পশ্চিমে সূর্যের রশ্মি ঢলে পড়ার সাথে সাথে ভেসে আসে সুর। আজকে সুরও তৃষ্ণা শুনতে পাচ্ছে। তারা দুজন একে অপরের সাথে চোখাচোখি করলো। মায়া কিছু বলতে চেয়েও পারছে না। তৃষ্ণা বলল, সেই বাঁশি সুর, যে সুর শুনে তুই আর আমি সেদিন রাতে বের হয়েছিলাম। চল, আজকে ওই বাঁশিওয়ালাকে দেখতেই হবে। বলে তারা পা চালিয়ে হেলে পড়ার সূর্যের আলো ধরে সামনে এগোতেই শব্দ আসলো অর্শের দৌড়ে, টকটক আওয়াজ। তারা দাঁড়িয়ে পড়ল। কোথাও কাউকে দেখতে পাচ্ছে না। মায়া হন্তদন্ত হয়ে জঙ্গলের ভেতরে ঢুকতে শুরু করলো। তার চোখ দুটি অস্থির হয়ে উঠেছে, রাগও হচ্ছে। আজকে বাঁশিওয়ালাকে দেখতে হবে তার। কৃষ্ণ অন্যদিকে খুঁজছে। মায়া হাঁটতে হাঁটতে জঙ্গল পার হয়ে পাহাড়ের শেষ পর্যায়ে এসে দাঁড়ালো। কোথাও সে বাঁশিওয়ালাকে দেখতে পেল না। ব্যর্থ সে। ব্যর্থিত হয়ে আকাশের দিকে তাকিয়ে পাহাড়ে একটা নিঃশ্বাস ফেলে। এমত অবস্থায় পাহাড়ের নিচের দিক থেকে একটা সাপ ফনা তোলে তার দিকেই তাকিয়ে আছে। দেখতে পায়। সে আহত হলো, ভয়ে চুপসে গেল। শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। একবার ভাবে ভুল দেখেছে, হ্যালুসিনেশন হচ্ছে। ভেবে চোখ বন্ধ করে চেয়ে দেখল, সাপ নয়, ভুল নয়। সাপটি হঠাৎ করে তার দিকে তাকিয়ে তেড়ে আসতে শুরু করে। সে দিকবিদ হারিয়ে পেছনে ঘুরে ছুটতে শুরু করতেই অচেনা কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সে চোখ তুলে তাকিয়ে দেখে তার দিকে। মাথায় পাগড়ি, পরনে শিকারের পোশাক, পায়ে বুট জুতো। পাগড়ির আঁচল দিয়ে মুখটি ঢেকে রাখা। শুধু স্পষ্ট চোখ দুটো দেখা যাচ্ছে, যার চোখে পৃথিবীর সমস্ত মায়া যেন ঢেলে দেওয়া হয়েছে। যুবকটি সুঠাম দেহের অধিকারী, বেশ লম্বা। যুবকটি মায়ের দিকে হাত বাড়াতেই মুখের ওপর থেকে পাগড়ির আঁচলটা সরে যায়। উজ্জ্বল শ্যামবর্ণ এক যুবক, জোড়া ভ্রু, খোঁচা খোঁচা চাপদাড়ি, ঠোঁট দুটো মোটা গোলাপি। নিশ্চয়ই ধূমপান করে না।
মায়ে এই জঙ্গলে দ্বিতীয়বার যেন জিনরূপী মানুষ দেখেছে, নয়তো বাস্তবে জিন। জিনের বোধ হয় এরকম সুদর্শন হয়। মায়া যুবকটি কি অতিক্রম করে তাকায়। একটা লাল রঙের অশ্ব আসছে। যুবকটি মায়াকে থর হয়ে চেয়ে থাকতে দেখে বলল, কি দেখছো? মাটিতে বিছু ছিল। উঠে এসো তাড়াতাড়ি। মায়ের হাতটি ইতস্তত বোধ করে বাড়িয়ে উঠে এলো, পরে সাপটিকে দেখলো। যুবকটি মায়ের দৃষ্টি লক্ষ্য করে সাপটিকে দেখে বলল, মেয়েদের দুর্বল পেয়ে ওদের পেছন পেছন ছুটছিস কেন? সাহস থাকে তো আমার পিঠে ছুটে দেখা। বলে থামতেই সাপটি চলে যায়। মায়া যুবকটিকে দেখেছে, তার শাড়িতে মাটি লেগেছে। যুবকটি মায়াকে পর্যবেক্ষণ করে বলল, ভয় পেয়েছো? মায়া যুবকটিকে দেখে হা হয়েই আছে। তখন তৃষ্ণা মায়াকে খুঁজতে খুঁজতে চলে আসে। সেও যুবকটিকে দেখে। তৃষ্ণা বিষম খেয়ে ওঠে, বলল, আপনি বাঁশি বাজাচ্ছিলেন? সন্দেহ আছে কোনো? লুকিয়ে লুকিয়ে কেন বাজান? অচেনা বাঁশিওয়ালা সবসময় লুকিয়েই থাকে। তবে আজ কেন সামনে আসলেন? একটা ফুলকে পাহাড়ের শেষ প্রান্তে দৌড়ে আসতে দেখেছি। যেভাবে বেখেয়ালিভাবে দৌড়াচ্ছিল, ভেবেছিলাম নিচে পড়ে যাবে। ওকে বাঁচাতে ছুটে এসেছি। সৌভাগ্যক্রমে তোমরা আমাকে দেখে নিয়েছো। তোমাদের ভাগ্য অতি ভালো। তাই আপনাকে দেখতে ভাগ্য দরকার বুঝি হয়? আমার মতো সুদর্শন যুবককে এক নজর দেখার জন্য নারীরা কৌশল অবলম্বন করে, সেই তোমরা অতি সহজে দেখে ফেলেছ। আমার বোনকে দেখানোর জন্য আমার বোনকে বাঁচানোর জন্য ধন্যবাদ। যাকে বাঁচালাম সেই তো ধন্যবাদ দিল না। ও কথা বলতে পারে না, হঠাৎ শক খাওয়ায় কথা বলা বন্ধ হয়ে গেছে। যুবকটি মায়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল, বলল, সুন্দরী রমণীরা কথা বলতে পারে না, ব্যাপারটা ভালো। যেমন খুশি সেভাবে খুশি নাচানো যায়। এরকম ভাবলে বউ জুটবে না। তৃষ্ণার মুখে বাক্যটি শুনে যুবকটি শব্দ করে হেসে উঠল, যেন বহুদিন পর হাসছে। হাসির সময় ডান দিকের একটা দাঁত দেখা গেল, সজেরুর দাঁত, যেটা যুবকটির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। থেমে যুবকটি বলল, বিয়ে করার জন্য মেয়েরা লাইন বেঁধে দাঁড়িয়ে আছে, শুধু আমার সম্মতি দরকার। অপেক্ষা কেন, করেই নিন। যুবকটি কিছু বলল না, তার অর্শের হেসে তৈরি তুলল। যুবকটি অর্শের দিকে চেয়ে বলল, ডাকাডাকি করিস না, আসছি। থামতেই চোখ পড়ে মাটিতে। মায়ের পাড়ে শালটি মাটিতে পড়ে আছে। যুবকটি নুয়ে শালটা উঠিয়ে ঝেড়ে মায়ের শরীরে জড়িয়ে দিতেই মায়ের হাত দুটো বুকের কাছে চেপে ধরে। যুবকটি তারপরও শালটা জড়িয়ে বলল, শোনো মেয়ে, আমার মেয়েদের শরীরের প্রতি অবহিত লোভ লালসা কাজ করে না, টানে না এসব আমায়। যাও, সোজা বাড়ি ফিরে যাও, আর কখনো বেখয়ালিভাবে দৌড়াদৌড়ি করবে না। সে কি তার হুঁশিয়ারি, নিখুঁত কণ্ঠ, নিখুঁত চাহনি, অভিব্যক্তি, সবকিছু যেন দ্য সাইলেন্ট ম্যানের বইটির সে অমর ছদ্মবেশী রাখাল বাসিওয়ালার মতো। তবে উনি কে, ভাবছে মায়া। তৃষ্ণা বলল, আপনার নাম কি? আমার চিরচেনা নামে অচেনা বাসিওয়ালা। আমাকে তো তোমরা এই নামেই চিনবে, এখনো সেই নামেই চিনে রাখো। তবে প্রতিটি মানুষের একটা নাম থাকে। আপনার নামটি জানার আগ্রহ জন্মালো। তৃষ্ণা বোধ হয় বেহায়ার মতো মন করেই জানতে চাইছে। যুবকটি বলছে না, তার বাঁশিটি যত্ন নিচ্ছে। তৃষ্ণা মায়ের দিকে তাকালো, মায়াও তাকায়, তবে সে কিছু বলতে পারছে না। তবু অনেক প্রশ্ন করতে ইচ্ছে করছে। সিঁদুর জঙ্গলে কি সেই বাঁশি বাজিয়েছিল? তারপরও সেই রাতে সেদিন তারা ছুটে গিয়েছিল, সে কি সুফিয়ান হায়দারের বংশধর? মা একটা প্রশ্ন করতেও পারছে না। তৃষ্ণা পুনরায় বলল, নামটা বলবেন না? সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়িতে ফিরে যাও, নয়তো ক্ষুধার্ত পশু হানা মানবে। তৃষ্ণা এবার একটু বিরক্ত হয়ে বলল, সঠিক প্রশ্নে সঠিক উত্তর দিতে পারেন না? না, মেয়েদের সাথে এত কথা বলার রুচি নেই, বিশেষ করে তোমার সাথে। নাক বোচা বোকা মেয়ে। তৃষ্ণা অপমান বোধ করলো। তখন মায়ার ঠোঁটে না চাইতেও এক প্রকার হাসি জন্মে, পরক্ষণেই ডুবে যায়। যুবকটি এই হাসির আড়ালে দেখে নেয়, তৃষ্ণাও দেখে। আজ কতদিন পর মায়া হাসলো। তৃষ্ণা এবার যুবকটির দিকে এগিয়ে বলল, সত্যি আমি অসুন্দর? যুবকটি বাঁশির দিকে তাকিয়ে জবাব দেয়, খুব সুন্দর। ধন্যবাদ। যুবকটি মাথা তুলে দেখে তৃষ্ণাকে, মায়ের দিকে চেয়ে বলল, ওর হাসি সুন্দর, তুমি না। যুবকটি অর্শের পৃষ্ঠে চেপে বসে, পাগড়ির আঁচল দিয়ে মুখটি পুনরায় ঢেকে নেয়। তৃষ্ণা পেছনে দেখি জিজ্ঞেস করলো,
আপনার নামটি বলে যান। আমি না, তোমার বোন জিজ্ঞাসা করেছে। যুবকটি অশ্ব থেকে পেছন ঘুরে তাকালো, বলল, শ্যামপুরের নবাব শেহজাদা। বলে শেহজাদা চলে যায়। তৃষ্ণা বলল, দেখতে তো রাজকুমারের মতনই। অন্যদিকে নিষ্ঠুর কাবির হোসেন ওরফে সম্রাট নিষাদের বংশধর একজন লুকিয়ে আছে অন্ধকার একটি ঘরে। সে কি সত্যি লুকিয়ে আছে, নাকি তার বাসস্থান এটি? তীব্র অন্ধকার তার ছায়ামূর্তির একটি ঘরে পা রাখে। ঘরটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই মনে হয় অন্ধকারটি শুধু আলোকিত নয়, বরং নতুন কিছু বার্তা। ঘরটির পেছনে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, অথচ কেউ ছুঁয়েছে এমন শব্দ শোনা যায়। তালার ভেতর থেকে কিনো একটা ক্লিপ শব্দ ভেসে আসে, যেন ঘরটি নিজেই তার শিকারকে ভেতরে আটকে ফেলেছে। বাতাস এখানে ঠান্ডা হয়, স্যাঁতস্যাঁতো ভারী। শ্বাস নিতেই বুকের ভেতর অদ্ভুত চাপ পড়ে। মনে হয় বাতাসের ধুলোর চেয়েও বেশি কিছু আছে। দেওয়ালগুলোতে নখের আঁচড়ের মতো মোটা মোটা দাগ, পুরনো কিন্তু খুব গভীর, যেন কেউ একসময় বেরোবার জন্য মরিয়া হয়ে খুঁজছিল। ছাদের কোণে জমে থাকা কালো ছায়া ধীরে ধীরে নড়ে ওঠে। আলো না দেখলেও তার গা ছমছমে উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। হঠাৎ নিজে থেকে একটি শব্দ, চামড়া টানের মতো চিকচিকি আওয়াজ। তাকালে কিছু দেখা যায় না, কিন্তু শব্দটা আবার হয়, এবার আরও কাছে। ভাঙা আয়নাটির দিকে তার চোখ পড়ে। চোখ পড়লে মনে হয় প্রতিবিম্ব নিজের মুখটা এক মুহূর্তের জন্য বদলে গেছে। চোখের নিচে গভীর অন্ধকার, ঠোঁটের করে এমন এক হাসি যা নিজের নয়, শয়তানির। দেওয়ালের ভেতর থেকে যেন ফিসফিসিয়ে আসছে। শব্দগুলো স্পষ্ট নয়, তবু মনে হয় কারোর নাম ডাকা হচ্ছে, ধীরে জেদি স্বরে। ঘড়ি নেই, তবু সময় থমকে আছে বলে মনে হয়। কেননা ঘরটিতে দিনের আলো ঢোকে না বলে সময় ধরা যায় না। কবি রেগে যায়। একটু ঘুরঘুরে অন্ধকার ঘরে। ঘরটি খুলে দেখা যায় ছোট্ট ক্ষুদ্র একটি বাল্ব জ্বলছে কারো মাথার উপর। সে আলো সঙ্গী করে একজন বাঁধা অবস্থায় পড়ে আছে চেয়ারে, হাত দুটো পেছনে শক্ত করে বাঁধা। গায়ে সাদা রঙের স্যান্ডো গেঞ্জি, পুরো শরীর রক্তের আঘাতের চিহ্ন। তার মুখটি অন্ধকারে ছেয়ে আছে। কাবির একটি চেয়ার টেনে বাঁধা মানুষটির সামনে বসে, হাতে এক গ্লাস মদ নিল, ছুঁড়ে মারে তার সামনে বাঁধা যুবকটির মুখে। হঠাৎ মুখে মদ পড়ায় যুবকটি ধাপ করে জাগ্রত হয়। চোখ দুটো লাল, কপার থেকে রক্ত ঝরছে, ঠোঁটে রক্ত। কোনোভাবে ক্লান্ত চোখে কাবিরের দিকে চেয়ে বলল, শরীর বাচ্চা, আমাকে আটকে রেখেছিস কেন? তোকে তিলে তিলে মারবো বলে। বলে কাবির আনন্দে হেসে ওঠে। ক্লান্ত চোখে যুবকটির জেদি স্বরে কেটে কেটে বলল, মীর জাফর সোন ওরফে মীর হায়দারকে হত্যা করা তো সহজ নয়। মীর কথাটা শেষ করতে না করতেই কাবির উঠে বেত দিয়ে মীরকে আঘাত করতে শুরু করে, রাগে আক্রোশে। মীর শত চেষ্টা করেও তার হাত দুটো বাঁধন খুলতে পারল না। শেষ বেতের আঘাতটা পুরো মাথা জুড়ে লাগে। সে কাত হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মুখে রক্ত, থুতু করে রক্ত ফেলায়। কদিন ধরে তাকে এভাবে আটকে রেখেছে বুঝতে পারছে না। ওইখানে রাত দিন কিছু বোঝা যায় না। গলাটা শুকিয়ে গেছে তার। শয়তানের কাছে জল চাইতেও ইচ্ছা করছে না, তবু যাওয়াটা দরকার। বাঁচতে হলে লড়াই করতে হবে, কিন্তু এখানে থেকে বেঁচে থাকার সম্ভাবনা যে খুব একটা দেখা যাচ্ছে না। আপাতত জল দরকার। কাত হওয়া মাথাটা তুলে ঘন ঘন দম ফেলে বলল, একটু জল দে, খুব জল তেষ্টা পেয়েছে। কাবির একজন অনুচরকে ডেকে বললেন, ওর মুখে মদ ঢেলে দে। অন্তর্বর্তিনী। ব্যাপারটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।